এখান থেকে তৈরি হচ্ছে T3 T4। এবার জায়গাটা এবার T3 T4 এর কাজ কি, এবার আপনি বলবেন T3 T4 এর কাজ কি। ঠিক আছে, এই T3 T4 আমাদের শরীরের সমস্ত সেলের উপরে কাজ করে, একদম সোজা কথায়। ঠিক আছে, T3 T4 কি করে আমাদের শরীরে, কতগুলো কাজ করে। যেমন হচ্ছে একটা হচ্ছে বিএমআর মেনটেন করে। বিএমআর কথাটা মানে কি, বেজাল মেটাবলিক রেট, ছোটবেলাতে হয়তো পড়েছেন। খুব সোজা কথায় মেটাবলিজম, বিপাক, মানে আমাদের শরীরে যে নর্মাল সেলের মধ্যে যে সমস্ত রিয়াকশনগুলো চলে, সিনথেটিক রিয়াকশন, ঠিক আছে, পুরো ব্যাপারটাকে ওরা মেনটেন, বিএমআর বলে, বেজাল মেটাবলিক রেট। তার ডেফিনেশন আছে, ওগুলোতে আমি যাচ্ছি না। সোজা কথায় সেলের ভেতরে যে মেটাবলিক অ্যাক্টিভিটি চলে, একটা কোনো প্রোডাক্ট ভেঙে যাচ্ছে বা নতুন করে তৈরি হচ্ছে, টোটাল প্রসেসটাকে আমরা কি বলি, মেটাবলিক রিয়াকশন, সেই ব্যাপারটাকে মেনটেন করে। আর T3 T4 কি করে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ। ঠিক আছে একটা। আর তারপরে যে কাজটা করে, এটা কি করে বোঝাবো আপনাদেরকে, তবুও বলি, বলতে তো হবে। মেনটেন্স দ্য সেন্সিটিভিটি অফ, কি বলবো, sensitivity adrenaline to different tissue। ঠিক আছে, জিনিসটা কি দেখুন, বিএমআর মানে আমাদের মেটাবলিজম মেনটেন করে। ঠিক আছে, ফিজিক্যাল মেন্টাল মানে এই যে আমাদের বৃদ্ধি হয়, ঠিক আছে, বা মেন্টাল ডেভেলপমেন্ট, সেন্ট্রাল নার্ভাসের যে ব্রেন ডেভেলপমেন্ট বা নার্ভের ডেভেলপমেন্ট, এগুলো তো হেল্প করে। মানে T3 T4 প্রোডাকশন যদি কমে যায়, ঠিক আছে, তাহলে প্রবলেম হয়। প্লাস হচ্ছে কি হয়, তখন এই যে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে বললাম অ্যাড্রিনাল সিক্রেশন, তাদের তো বিভিন্ন অর্গানে কাজ, যেমন হার্টে অ্যাড্রিনালিন কি করে, হার্ট রেট বাড়ে। কেন, যখন আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হয়, হার্ট রেট বেড়ে যায়, বুক ধরফর করে, আমরা বলি না বুক ধরফর করে, তো ওই কাজটা অ্যাড্রিনালিন করে। সেই কাজগুলো যাতে ওই মানে এই যে অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে, তার রিসেপ্টারে গিয়ে ঠিকঠাক কাজ করতে পারে, সে সেন্সিটিভিটি মেনটেন করতে হেল্প করে T3 T4। তাহলে খুব সোজা কথায় বলতে গেলে T3 T4 আমাদের গোটা হল বডিতেই, মানে পুরো সমস্ত সেলেই কাজ করে। ঠিক আছে, তাহলে একটা বিএমআর বললাম, ফিজিক্যাল মেন্টাল গ্রোথ হচ্ছে, তার সঙ্গে যে অ্যাড্রিনাল হরমোনের রিসেপ্টারে কাজ করে, সেটাকে মেনটেন করতে হেল্প করে। কেন কথাটা বললাম একটু পরে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার T3 T4 ব্যাপারটা কি, যদি আমি এই থাইরয়েড গ্ল্যান্ডটা কেটে আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখি, ঠিক আছে, তাহলে আপনি কি দেখব, তাহলে দেখব যে এরকম কিছু সেল আছে, ছবিটা হয়তো অতটা ভালো হবে না। ঠিক আছে, এটা ছোট করে এরকম করে হবে না, আগে একটা গোল করে দিই। হ্যাঁ, এটা হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছি, আগার চেষ্টা করে দিই। এটাকে বলে আপনার থাইরয়েড ফলিকল, থাইরয়েড ফলিকল। ঠিক আছে, মানে এগুলো যে এক একটা সেল, ঠিক আছে, সেলের নিউক্লিয়াস থাকে, আমরা আগেই পড়েছি, এগুলো অনেকগুলো সেল, মাঝখানে একটা সেন্ট্রাল ওপেনিং কোরের মতো আছে, এরকম একটা স্ট্রাকচার হয়ে থাকে, এটাকে বলে আমরা থাইরয়েড ফলিকল। ঠিক আছে, এই থাইরয়েড ফলিকলে T3 T4টা তৈরি হয়। জিনিসটা কি, এবার দেখুন, আমরা যে খাবার খাই, খাওয়ার মধ্যে অনেক কিছুই থাকে, তার মধ্যে না আয়োডিনেট আমরা ধরবো। ঠিক আছে, আমাদের শরীর, তাহলে খাবারের মাধ্যমে আমাদের শরীরে কে যাচ্ছে, আয়োডিন যাচ্ছে। ঠিক আছে, যখন এখান থেকে ব্লাড সাপ্লাই গেছে, থাইরয়েড গ্ল্যান্ডের পাশে ব্লাড সাপ্লাই সব জায়গাতেই আছে। ঠিক আছে, তাহলে ব্লাডে আমার আয়োডিন আছে। ঠিক আছে, এই আয়োডিন তখন কি এখানে আপটেক হয়, মানে আয়োডিন এখানে যাচ্ছে। আমি একদম শর্টে বলছি, মানে এটা একদম একদম বেসিক থেকেও বেসিক ডিসকাশন, আর ডিটেলস বলতে গেলে তো হবে না, দরকার নেই। ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন যে T3 T4 তৈরি করতে গেলে আয়োডিন লাগে, এটাই খালি মনে রাখবেন, বাস, তাহলেই হবে। তাহলে আয়োডিন এখানে যে অনেক কিছু রিয়াকশন হয়, ঠিক আছে, আলটিমেটলি এই কোরের ভিতরে গিয়ে T3 T4 তৈরি হয়। ঠিক আছে, তারপরে আবার যখন কি হবে, এটাকে রিলিজ হয়ে ব্লাডে আসতে হবে। তাহলে যখন আমার T3 T4 ব্লাডে রিলিজের দরকার হবে, এই যে এটা কলয়েড স্ট্রাকচার বলে এটাকে, সেন্ট্রাল যে কোর এরিয়াটা রয়েছে, তাহলে এখান থেকে T3 T4 রিলিজ হয়ে তখন কোথায় আসবে, ব্লাডে আসবে, ব্লাড থেকে আবার ডিফারেন্ট অর্গানের সেলে গিয়ে
ওদের যে সমস্ত কাজগুলো যেগুলো করবে। এবার বলুন এই যে কাজগুলো কিভাবে করে তারও স্পেসিফিক মেকানিজম আছে, আপনাদের লাগবে না, শুধু আমি সামারি করে বলছি, ঠিক আছে, যেটুকু প্র্যাকটিসে লাগবে, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা খাওয়ার সাথে আয়োডিন ব্লাডে যায়, ঠিক আছে। এবার আয়োডিন কি করে, T3T4 তৈরি করতে হেল্প করে, ঠিক আছে। এবার T3 কথাটার মানে কি, T3 কথা মানে ট্রাই আয়োডো থাইরোনিন, থাইরোনিন, ঠিক আছে। আর T4 মানে হচ্ছে টেট্রা আয়োডো থাইরোনিন। সিম্পল কথাই হচ্ছে যে T3-তে কটা আয়োডিন আছে, 3টে আয়োডিন আছে, ঠিক আছে। আর T4-এ কটা আয়োডিন আছে, 4টে। মানে এরকম যদি আমি স্ট্রাকচার ধরি, ঠিক আছে, যদি এরকম 3টে যদি আয়োডিন থাকে, ঠিক আছে, তাহলে এটাকে কি বলি আমরা, T3। আর যদি এরকম 4টে আয়োডিন থাকে সেটাকে আমরা কি বলবো, T4। তাহলে ট্রাই আয়োডো মানে 3টে আয়োডিন মলিকিউল আছে, আর টেট্রা আয়োডো মানে 4টে আয়োডিন। তার মানে কি T3T4 তৈরি হতে গেলে আমার আয়োডিন লাগবে। আয়োডিন যদি না থাকে তাহলে কি T3T4 প্রোডাকশন কমে যাবে। আর যখন T3T4 প্রোডাকশন কমবে সেটাই কি, হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে। এবার হাইপোথাইরয়েডিজম মানে কি হবে, দেখুন T3T4 প্রোডাকশনটা কমে যাবে, যেটা বললাম একটু আগে। তাহলে উপর থেকে TSH এর প্রোডাকশনটা বেড়ে যাবে। এবার TSH বারবার কি করবে, দেখুন থাইরয়েড চাইছে T3T4 তৈরি করতে, কিন্তু পারছে না। কেন পারছে না, আয়োডিন অভাব পড়ে গেছে। আর উপর থেকে কি TSH তাহলে বেড়ে গেছে, ও কি করবে, আরো বেশি বেশি করে স্টিমুলেট করবে, ঠিক আছে। গরু কাজ না করলে আমরা পিছন থেকে মারি তো, এই চল চল চল, ঠিক আছে। তাহলে যখন আয়োডিন কমে গেছে, T3T4 প্রোডাকশনটা কমে গেছে, দ্যাট ইজ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। তাহলে উপর থেকে TSH গ্ল্যান্ড কি বোঝে, তুই তৈরি কর, আরো তৈরি কর, আরো বেশি বেশি স্টিমুলেট করবে। করতে গেলে কি হবে, গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। ওই যে স্টিমুলাস পাচ্ছে বারবার TSH এর মাধ্যমে, গ্ল্যান্ডটা ফুলে যায়, ফুলে গিয়ে এখানে গোটা একটা, ঠিক আছে, যে কোনো থাইরয়েড গ্ল্যান্ড যে কোনো কারণে ফুলে যাক বা বড় হয়ে যাক, ঠিক আছে, সেই কন্ডিশনটাকে আমরা কি বলি, গয়টার। থাইরয়েড গ্ল্যান্ড হাজারটা কারণে ফুলতে পারে, ক্যান্সার থেকে ফুলতে পারে, অন্য কোনো টিউমার থেকে ফুলতে পারে। এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ডিউ টু এনি কজ, যে কোনো কারণেই থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়ে যাক, সেই কন্ডিশনটাকে আমরা কি বলি, গয়টার, ঠিক আছে। তাহলে কি হলো, এখানে যে যখন হয় একদম প্রথমে গ্ল্যান্ডটা বড় হবে না, আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। তাহলে কি হলো, আয়োডিন অভাব হলে গ্ল্যান্ডটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে, T3T4 প্রোডাকশনটা কমে যাচ্ছে, TSH বাড়ছে, গ্ল্যান্ডকে বারবার স্টিমুলেট করছে, গ্ল্যান্ডটা বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য আমরা বলি যে আয়োডিনের অভাব হলে গলগণ্ড রোগ হয়। সেটাই বেসিক্যালি হাইপোথাইরয়েডিজমের প্রধান কারণ হচ্ছে কি, আয়োডিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে। এখন তো যদি আমরা খাবার খাচ্ছি, লবণের মাধ্যমে আয়োডিন দেওয়া হয়, ঠিক আছে। হিলি রিজিয়নগুলোতে বিশেষ করে ওগুলোতে মানে আয়োডিন, ওখানকার খাবারগুলোতে আয়োডিন থাকে না, আলাদা আলাদা করে সেই জন্য ওদেরকে আয়োডিন সাপ্লিমেন্টারি ফুড দেওয়া হয়। সেই জন্য দেখবেন হাইপোথাইরয়েডিজম হিলি রিজিয়নগুলোতে গেলে বেশি পাবে, যেখানে আয়োডিনের প্রচুর অভাব, ঠিক আছে। তাহলে এইটাই হলো বেসিক কথা, যে T3 মানে এখানে 3টে আয়োডিন আছে, T4 মানে 4টে আয়োডিন মলিকিউল আছে। সিম্পলি মনে রাখতে গেলে থাইরয়েড হরমোন তৈরি করতে গেলে আমার আয়োডিন লাগবে। আয়োডিনের অভাব পড়লে থাইরয়েড হরমোন তৈরি হবে না, হাইপোথাইরয়েডিজমে TSH বেড়ে যাবে, গ্ল্যান্ডকে বারবার স্টিমুলেট করবে, গ্ল্যান্ড বড় হয়ে যাবে, ঠিক আছে। সে গ্ল্যান্ড বড় হয়ে যাওয়াটাকে আমরা কি বলি, গয়টার বা গলগণ্ড রোগ, যেটা আমরা বলি, ঠিক আছে। এবার হচ্ছে দেখুন, মজার ব্যাপারটা হচ্ছে এই যে T3T4 তৈরি হলো, ঠিক আছে, যত ধরুন একটা অ্যামাউন্ট তৈরি হয়েছে, সেই অ্যামাউন্টটাকে আমি কি ধরলাম, 100%। মানে আমার বডি থেকে যতটা T3T4 তৈরি হয়েছে টোটালটাকে আমরা 100% ধরলাম। তার মধ্যে 99% হচ্ছে আমাদের, দেখুন এটা তো ব্লাডে আসে, T3T4 ব্লাডে আসছে, ব্লাডে কিছু প্রোটিন থাকে, যে প্রোটিনের সঙ্গে কি হয়, এই T3T4 গুলো বাইন্ড করে যায়। সে বড় নামও আছে, আমি সেগুলো বলবো না। মানে ব্লাডে কোনো প্রোটিন আছে, যে T3T4 গুলো যতগুলো সিক্রেশন হচ্ছে তার 99% কি হয়, প্রোটিনের সঙ্গে বাউন্ড করে যায়। আর 1% বা লেস দেন 1% ফ্রি থাকে, মানে ওরা কোনো প্রোটিনের সঙ্গে বাইন্ড করে না, ঠিক আছে। এই যেটুকু ফ্রি T3T4 একমাত্র তারাই বায়োলজিক্যালি অ্যাক্টিভ। মানে যতটা গ্ল্যান্ড তৈরি করলো T3T4, 99% কোনো কাজেরই না, ওরা শুধু আছে। মানে আমার টিমে 10 জন আছে, 9 জন কাজই করে না, ফালতু বেকার, একজনই শুধু কাজ করে। ঠিক একই রকমভাবে যতটা তৈরি হচ্ছে তার 99% কোনো কাজেরই না, কাজের হচ্ছে কতটুকু, খুব 1%, ঠিক আছে। এই পোর্শনটাকে বলে আমরা ফ্রি T3 বা ফ্রি T4, ফ্রি T3, ফ্রি T4, সংক্ষেপে আমরা কি লিখি, FT3 FT4।
যখনই কোনো পেশেন্টকে টেস্ট করতে দেবেন না, দেখেন লোক না জানার কারণে টোটাল T3 T4 করে নেয়, ঠিক আছে, কিন্তু সেটা প্রবলেমটা হচ্ছে যে এইটা নর্মাল না বেশি আছে বা কমে গেছে, তাহলে আপনার প্লাজমা প্রোটিনও ক্যালকুলেশন করতে হবে, যেটা আমার কোনো দরকারই নেই। আমার এটা করলেই হয়ে গেল, প্রোটিন বেড়ে গেছে কমে গেছে যে বাউন্ড পরিমাণটা আমার ভারে যাক, ওটার কোনো দরকারই নেই। আমার যেটুকু ফ্রি সেটাই আমার দরকার, ওটাই কাজ করছে। আমার টিমের মধ্যে আমার একজনই দরকার, 9 জন থাকলেও কি না থাকলেও আমাকে যায় আসে না, ঠিক আছে। তাহলে যখনই আপনি টেস্ট করবেন, TSH তো দিলেন, ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন FT3 FT4 লেখার, তাহলে আপনি অ্যাকিউরেট জিনিসটা পাবেন, ঠিক আছে। এবার যারা জানেন না বোঝেন টোটালটা করে দেয়, সে বাড়লে টোটালটা বাড়বে, সবই ঠিক আছে, কিন্তু লজিক্যালি বলতে গেলে এটা করলে আপনি কিন্তু মানে আরো বেশি মানে কি জেনুইন ওয়েতে আপনি কাজ করতে পারেন বা জেনুইন রেজাল্টটা আপনি জানতে পারেন। যেটা আমার দরকার নেই সেটা মেজার করে আমার লাভটা কি, যেটা আমার কাজ করছে সেটা মেজার করলেই হয়ে গেল। তাহলে যখন আপনি কারো থাইরয়েড প্রবলেম সাসপেক্ট করছেন, সে বেড়ে যেতে পারে কমে যেতে পারে, তো প্রথমে আমরা খরচ কমানোর জন্য পেশেন্টের TSHটা করুন, ঠিক আছে। কিন্তু যদি আমি ক্লাসিক্যালি দেখতে পাচ্ছি হ্যাঁ হয়ে গেছে, তো আমরা একসঙ্গে দিয়ে দিই। এবার দেখালাম TSH নর্মাল এসে গেলো মানে কোনো ব্যাপারই নেই। এবার বেশি বা কমায় T3 T4 করতে দিয়ে পেশেন্ট বিরক্ত হয়, এই ডাক্তারের আসলে খালি টেস্ট দেয়, ওষুধ তো দেয় না। কারণ পেশেন্টকে বোঝাতে হয় যে এটা তো নর্মাল যদি আসতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কারণ আমরা চাই না পেশেন্ট একবারে খরচাটা হয়ে যাক, ঠিক আছে। এটা যেহেতু কম বা বেশি এসে এর ওষুধ দিতে গেলে ডোজটা ঠিক করতে গেলে আপনাকে এটাও করতে হবে। বেশিরভাগ পেশেন্টের শুনে বিরক্ত হয় কিন্তু আলটিমেটলি করে, তারপরে ওষুধ দিই আমরা, ঠিক আছে। এই অবধি বোঝা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন T3 T4 তৈরি হয়, এখানে একটা এনজাইম আছে। দেখুন যে কোনো রিয়াকশন হতে গেলে কি একটা এনজাইম থাকে, ঠিক আছে। এখানে একটা এনজাইম আছে, এনজাইমটার নাম হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেজ। নামটা মনে রাখুন, পরে না মনে রাখলেও চলবে। পারঅক্সিডেজ কি জিনিস, কিভাবে কাজ করে কিচ্ছু জানতে হবে না। এবার হচ্ছে যখন T3, এবার দেখুন যখন আমার হাইপোথাইরয়েডিজম হচ্ছে মানে কি আমার T3 T4 কমে গেছে, TSH বেড়ে গেছে, তখন আমরা কি করি, তাহলে হরমোন কমে গেছে, তাহলে হরমোন সাপ্লিমেন্ট দিতে হবে। আমার খাবার কমে তো খাবার বাড়াতে হবে। সেক্ষেত্রে আমি যখন হাইপোথাইরয়েডিজম হচ্ছে মানে ধরুন TSH T3 T4 কমে গেছে, FT3 আর FT4 কমে গেছে, TSH বেড়ে গেছে, ঠিক আছে। তার মানে কি যে আমার থাইরয়েড হরমোনটা কমে গেছে, তাহলে আমরা থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি থাইরক্সিন ইউজ করি, ঠিক আছে। এই থাইরক্সিনটা হচ্ছে বেসিক্যালি T4, যেটা আমি বললাম যে টেট্রা আয়োডোথাইরোনিন, এর আরেকটা নাম হচ্ছে কি থাইরক্সিন, ঠিক আছে। এই থাইরক্সিন T4 সাপ্লিমেন্ট আমরা দিই, ঠিক আছে। এবার ডোজ আছে 25 মাইক্রোগ্রাম সাড়ে পর, যেরকম লেভেল ওটা আস্তে আস্তে আপনি শিখে যাবেন কোন ডোজে কতটা দেবো। তাহলে যখন আমার থাইরক্সিন কমে গেছে, T4টা কমে গেছে, আমরা সিম্পলি T4 সাপ্লিমেন্ট। এবার আপনি বলতে পারেন T3টা আমরা কেন দিই না, ঠিক আছে। বেসিক্যালি কীভাবে দেখুন, এই যে T4, ঠিক আছে, এটা কাজ করে ধরুন এই টার্গেট সেল এখানে গিয়ে কাজ করবে T3 বা T4, ঠিক আছে। বেসিক্যালি যখন সেলের ভেতরে গিয়ে কাজ করে এই যে T4টা আবার T3তে কনভার্ট হয়, তারপর T3 সেলের ভেতরে গিয়ে কাজ করছে। তার মানে কি যে আমি যদি T4 সাপ্লিমেন্টটা দিয়ে দিই, T3 অটোমেটিক্যালি আমি পেয়ে যাব, ঠিক আছে। মানে যখন মলিকিউলার লেভেলে হরমোন কাজ করে, সেটা কে কাজ করে, T3। মানে থাইরয়েড হরমোন T3 T4 যখন ফাইনালি কাজ করবে সেলের মধ্যে, T4 T3তে কনভার্ট হয়, তারপরে সেলের ভেতরে গিয়ে কাজ করে, ঠিক আছে। তাহলে যখন পেশেন্টের থাইরয়েড হরমোন কমে যেমন T4 মানে থাইরক্সিন সাপ্লিমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে। এবার পেশেন্টকে এমনি আমাদের বইয়ে বলে যে 4 সপ্তাহ পর পর রিপোর্ট করে দেখতে পাবে, মানে 4 সপ্তাহ মানে প্রায় 1 মাস। পেশেন্টকে অত ঘন ঘন আসতে বলে পেশেন্ট বিরক্ত, খরচা বাড়ে, তো টেস্ট করা, ওষুধ চেঞ্জ করা, ডাক্তার দেখানো, একটা হিউজ ইকোনমিক্যাল বার্ডেন তৈরি হয়। ওই জন্য আমরা একটু টাইমটা বাড়িয়ে দিই। ভালো থাকলে 2 মাস 3 মাস পর পর আসবেন টেস্ট করে, ঠিক আছে। যখন একটা আপনি জেনুইন হয়ে গেলেন যেটা হাইপোথাইরয়েডিজম ডায়াগনোস, ফলো আপে রাখবেন। দেখুন আমি দেখবো কি TSH নর্মাল হচ্ছে না কীরকম থাকছে, আর আমি কোনটা সাপ্লিমেন্ট দিচ্ছি, T4, ঠিক আছে। পেশেন্ট ফলো আপ ট্রিটমেন্ট পাচ্ছে হাইপোথাইরয়েডিজম। যখন আমি টেস্ট করতে ফলো আপে আসতে বলবো, পেশেন্ট দুটো টেস্ট করতে বলবো, TSH আর FT4। এই দুটোর লেভেল দেখে আমি অ্যাডজাস্ট করব যে বাড়াবো না কমাবো। এই বেশিরভাগ লোক কি করে, ওই ধরুন TSH তো লিখেই, ঠিক আছে, T4 লিখে দিল, T3 লিখে দিল। T3টা করার কোনো যুক্তিই নেই, খরচাটা হ্যাঁ TSH FT4 পেশেন্ট খরচাটা বাড়া। আর যখন মোটামুটি দেখলেন যে আমরা মানে হাইপোথাইরয়েডিজম সব ঠিকঠাক চলছে, তখন TSHটা করলে হয়ে যাবে। TSH কীরকম বাড়ছে কমছে, TSH যদি বেশি বেড়ে আছে তার মানে কি ডোজটা কম পড়ছে, আমার ডোজটা বাড়াতে হবে। বা TSH কমে যাচ্ছে মানে ডোজটা বেশি হচ্ছে, ডোজটা আমার কমাতে হবে, ঠিক আছে। TSH কখন কমে তখনই যখন T4 বেশি হয়ে যায়। তাহলে আমি দেখলাম পেশেন্ট হাইপোথাইরয়েডিজম ছিল, ট্রিটমেন্ট দিয়েছি, নেক্সট টাইম ফলো আপে দেখলাম TSHটা আমার অনেক কমে যাচ্ছে, তার মানে ঠিকঠাক কাজ করে। নর্মাল থাকলে তো ঠিক হয়ে গেল, বেশি কমে যাচ্ছে মানে কি ডোজটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ডোজটা কমাতে হবে।
আর টিএসএইচ এখনও বেশি, তার মানে এখনও ঠিকঠাক ডোজ হচ্ছে না, ডোজটা আমাকে বাড়াতে হবে। এটা গেল হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে যখন পেশেন্ট হাইপার থাইরয়েডিজম হয়েছে, মানে T4 T3 বেড়ে গেছে আর টিএসএইচ কমে গেছে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার থাইরক্সিন দিলে হবে না। তাহলে থাইরক্সিন দিলে কি আরও বেড়ে যাবে হরমোনটা, তাহলে আমাকে হরমোনটা কমানো, হরমোনের প্রোডাকশনটা কমাতে হবে। প্রোডাকশনটা আমি কী করে করতে পারি, এই যে এনজাইমটা কাজ করছিল এনজাইমটা ব্লক করে দিতে পারি মেডিসিন দিয়ে, ঠিক আছে। সেই মেডিসিনটার নাম হচ্ছে কি কার্বিমাজল। এটা মার্কেটে অনেক নামে পাওয়া যায়। একটা নিওমার্কাজলটা আমি যেমন লিখি, বেশিরভাগ এটাই লিখি, নিওমার্কাজল নামে পাওয়া যায়। আর একটা অ্যান্টিথাইরক্স নামেও পাওয়া যায়, থাইরক্সের উল্টো বলে অ্যান্টিথাইরক্স। আরও কয়েকটা ব্র্যান্ড আছে, আমি মেনে নিওমার্কাজলটাই বেশি লেখে লোকে, ঠিক আছে। তাহলে নিওমার্কাজল বেশি কমে, কার্বিমাজল ও কি করে, ওই থাইরয়েড হরমোনের অ্যাক্টিভিটিটা কমে, তাহলে প্রোডাকশনটা কমে যাবে। যখন প্রোডাকশনটা কমে টিএসএইচ আস্তে আস্তে নর্মাল হবে। এবার ফলো আপে আপনাকে T3 T4 ওই ডোজটা বাড়িয়ে, যে দেখা যায় টিএসএইচ অতটা মানে বাড়ছে না, তাহলে আমাকে ডোজটা বাড়াতে হবে। টিএসএইচ বেশি বেড়ে যাচ্ছে মানে কি প্রোডাকশনটা ডোজটা কম, ঠিক আছে। দেখুন এটা আপনি একদিন দুদিনে শিখবেন না, এটা বারবার আপনাকে, তাহলে মোদ্দা কথা আপনাকে কতটুকু মনে রাখতে হবে, এত কিছু মনে রাখার দরকার নেই। তা যখন টেস্ট করবেন টিএসএইচ T3 আর T4 টোটালটা করবেন না, হয়ে গেল। হ্যাঁ ওই তো, মানে আপনি দেখুন যখন প্রথমবার আপনি 4টে করতেই পারেন প্রথমবার, তাহলে অ্যাকচুয়ালি প্রপার মানে ক্লিনিক্যাল পিকচারটা পাওয়া যায়, ঠিক আছে, প্রথম টাইম। যখন আপনার ক্লাসিক্যাল ডায়াগনোসিস হয়ে গেল যে মানে টিএসএইচ বেশি T3 T4 কম, ঠিক আছে, তখন আপনি থাইরক্সিন সাপ্লিমেন্ট দিচ্ছেন, ঠিক আছে। এবার নেক্সট টাইম যখন আপনি ফলো আপে ডাকবেন, দুটো করলেই চলবে, টিএসএইচ FT4, যদি কিছু নাও করেন টিএসএইচ করলেই এনাফ, এখানে খরচাটা কমে গেল, ঠিক আছে। এখানে আমি থাইরক্সিন দিচ্ছি, যখন ওইটা হবে তখন আমি কার্বিমাজল দেবো, ঠিক আছে। ডিসকাশনটা অনেক বড়, কিন্তু যখন আপনি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, এটা 2 মিনিটে আপনি সব বুঝে যাবেন যে কী হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বেসিসটা তো জানতে হবে যে কেন জিনিসটা হচ্ছে, কীভাবে হচ্ছে, ঠিক আছে। এইটা নিওমার্কাজলে পাওয়া যায়, ঠিক আছে। এটাও এই অবধি হয়ে গেছে। এবার আপনি বুঝবেন কি করে যে একটা পেশেন্টের হাইপো হয়েছে না হাইপার হয়েছে, আমি বুঝবো কি করে, পেশেন্ট থেকে বোঝা যায়, ঠিক আছে। অনেক পেশেন্ট আমাদের চেম্বারে ঢুকে আমার পেশেন্ট ঢুকছে, কিছু সিমটম আছে ক্লাসিক্যাল বোঝা যায়, ঠিক আছে। তো মাঝে মাঝে কি আমার একটা পেশেন্ট সামনে থেকে বড় করতে অনেক ইচ্ছে করে, তো এসে বসলো, মা হয়তো সঙ্গে নিয়ে এসে মেয়েকে, বলা এই প্রবলেমগুলো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এগুলো ডাক্তার কী করে জানলেন, আর জানার জন্যই তো আমি ডাক্তার হয়েছি, ঠিক আছে। তো ওখানে মজা করে বলি যে আগেকার ডাক্তাররা নারী দেখে ডায়াগনোসিস, আমরা নারী দেখে ডায়াগনোসিস করে আমরা দেখি ডায়াগনোসিস করে দিই, ঠিক আছে। এটা আমরা তাহলে বুঝবো কি করে যে কার হাইপার হয়েছে আর কার হাইপো হয়েছে, কি করে যে কোন পেশেন্ট হাইপো হয়েছে কার হাইপার হয়েছে। তাহলে হাইপোথাইরয়েডিজম মানে কি দেখলাম আমি, টিএসএইচ বেশি, ঠিক আছে, আর আমি FT4 লিখছি, FT4 FT3 কমে গেছে, ঠিক আছে। আর হাইপার মানে হচ্ছে টিএসএইচ কমে গেছে, ঠিক আছে, আর T3 T4 কমে গেছে। তাহলে এটাকে বলছি আমরা হাইপোথাইরয়েডিজম। আর এটাকে বলছি আমরা হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে। এখানে আমরা কি ট্রিটমেন্ট দিচ্ছি, থাইরক্সিন বা T4 থাইরক্সিন সাপ্লিমেন্ট দিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমরা কি যে অ্যান্টিথাইরক্স বা টিপিওকে ব্লক করছি, যেমন একটু আগে বললাম যে কার্বিমাজল। থাইরয়েড আমি এখানে মেনলি দুটোই বলছি, কিন্তু অনেক ডিজিজ আছে যেগুলো ডায়াগনোসিস করা বা এগুলো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, ঠিক আছে। আরও অনেক সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন লাগে, সবগুলো তো আপনাদের লাগবে না, বেসিক টাইমে বলার চেষ্টা করছি। আবার কোনো কন্ডিশন এগুলো ডিটেলস আমি যাচ্ছি না, ছেড়ে দিই। এবার দেখুন T3 T4 কী করে আমি বললাম যে BMR বাড়ায় বা মেনটেন করে, আর কি বললাম ফিজিক্যাল মেন্টাল গ্রোথ করে, আরেকটা বললাম যে অ্যাড্রিনাল হরমোনের সেন্সিটিভিটি মেনটেন করে, ঠিক আছে। এবার দেখুন T3 T4 যদি কমে যায়, ঠিক আছে, তাহলে কি হবে যে সেলের সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমে যায়, সেলের মেটাবলিজম কমে যাবে। এবার দেখুন আমি খাচ্ছি কিন্তু সেল সেটাকে মেটাবলাইজ করতে পারছে না, ঠিক আছে। মানে আমি যতটা খেলাম সেলের মেটাবলিজম কমে যাওয়াতে, অ্যাক্টিভিটি কমে যাওয়াতে কি হয় যে যতটা সেল ইউটিলাইজ করে সেটাকে মানে মেটাবলাইজ করতে পারবে না, ঠিক আছে। তো আর প্লাস কি হয় যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভালো মতো কাজ করছে না, পেশেন্ট দেখবেন যে খুব চুপচাপ থাকে, বেশি কথা বলে না, খুব ঘুম পায়। কেন ঘুম পাচ্ছে,
যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারছে না, সবসময় স্লিপে ড্রাউজি টাইপের, এবং এমন হয় যে হাইপোথাইরয়েডিজম হতে হতে এমন লেভেলে কমে যায় যে পেশেন্ট অজ্ঞান পর্যন্ত হয়ে যায়, যে আপনার হাইপোথাইরয়েড কোমা বলি। ঠিক আছে, ওটা অনেক সময় হয়। প্রথমত অনেক সময় গিয়ে পেশেন্টকে এটা মোটা হতে শুরু করে। কেন মোটা হতে শুরু করে? পেশেন্ট খাচ্ছে, খাওয়ার ইচ্ছেটাও কমে যাবে। কেন ইচ্ছেটা কমে যাবে? সেলের ভেতরে মেটাবলিজম হচ্ছে না। তাহলে সে বডি কি সিগন্যাল দেবে যে তোমার শরীরে যথেষ্ট পরিমাণ খাবার আছে, কম খেলেও চলবে। তাহলে দেখুন, খাচ্ছে কম, আবার মেটাবলিজম কম হচ্ছে, তবুও শরীরে এক্সট্রা মানে যেটা নিউট্রিয়েন্ট খাচ্ছে বেশি দেয়, মোটা হতে শুরু করে। ঠিক আছে, প্রথমে শরীর ফুলতে শুরু করে, হাত পা ফুলতে শুরু করে, ওজন বেড়ে যাচ্ছে, সবসময় ঘুম ঘুম পাপ, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। ঠিক আছে, প্লাস হচ্ছে এই যে আমি অ্যাক্সিসটা দেখলাম যে টিআরএইচ, টিএসএইচ, T3 T4, এটা মানে বিশেষ করে মেয়েদের যে সেক্সুয়াল যে মানে মেনস্ট্রুয়াল যে সাইকেলটা, ঠিক যেটা আমি আগের দিন বলছিলাম, জিএনআরএস তৈরি হচ্ছে, তারপর কি হচ্ছে এলএস তৈরি হচ্ছে, ওভারিতে এসে কাজ করছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে, এই যে এটা পড়াইনি এখনো বলবো, এই সাইকেলটাও ডিস্টার্ব করে দেয় কোনো। সেই জন্য কি যখনই T3 মানে থাইরয়েডের সমস্যা দেখা দেয়, সে হাইপার হোক বা হাইপো হোক, মেয়েদের একটা কি থাকে মেনস্ট্রুয়াল প্রবলেম দেখা দেয়। কারো হয়তো ব্লিডিং বেশি হচ্ছে, কারো কম হচ্ছে, সাইকেল লম্বা হয়ে গেছে, ব্লিডিং কম হচ্ছে। সেই জন্য যে কোনো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি যদি আমরা পাই, আমরা থাইরয়েড ইনভেস্টিগেশন করি, কারণ সেটা একটা ইম্পর্টেন্ট কজ অফ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি। হ্যাঁ, করে দেখলাম থাইরয়েড নর্মাল, ঠিক আছে। যদি হাইট কোনো প্রবলেম থাকে, হয় বেড়ে গেছে বা কমে গেছে, তখন আমরা ট্রিটমেন্ট দিই। ঠিক আছে, তাহলে যখন হাইপার বা হাইপোথাইরয়েডিজম হয় ফিমেলদের ক্ষেত্রে বিশেষ করে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস দেখা দেয়। ঠিক আছে, তাহলে এই সিমটমগুলো দেখে আমরা সাসপেক্ট করি যে একটা হাইপোথাইরয়েডিজম হয়। তারপর টিএসএইচ করে দেখি, এফটিতে করে দিলাম, হ্যাঁ টিএসএইচ বেড়ে গেছে, T3 T4 কম, আমার ডায়াগনোসিস হয়ে গেল হাইপোথাইরয়েডিজম, তো আমরা ট্রিটমেন্ট শুরু করে দিই। ঠিক আছে, তারপর আস্তে বাকি প্রবলেমগুলো সলভ হতে শুরু করে। এটা একটা দিক গেল, আমি খুব শর্টে বলছি একদম। ঠিক আছে, এই জায়গাটায় না অনেক কিছু বল। তাহলে এখানে দেখুন, এখানে কি পেশেন্ট খাবে কম। ঠিক আছে, মানে এটা কি বলি আমরা, লস অফ অ্যাপেটাইট বলি, খাচ্ছে কম। ঠিক আছে, অ্যাক্টিভিটি কমে গেছে, একদম শর্টে বলছি আমি, মেটাবলিজম কমে গেছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, সবসময় ঘুমিয়ে বাড়িতে চুপচাপ বসে থাকছে। আলটিমেট রেজাল্ট কি পেশেন্ট আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, ওবিজ হয়ে যাচ্ছে। মোটা কেন হচ্ছে? যে পেশেন্ট যা খাচ্ছে তার তো পুরোটা তো খরচা হচ্ছেই না। ঠিক আছে, আবার অতটা রিকোয়ারমেন্টও হচ্ছে না, মানে যা খাচ্ছে সেটাই অ্যাক্সেস হয়ে যাচ্ছে। তাহলে পেশেন্ট আস্তে আস্তে মোটা, ওবিজ হয়ে যাচ্ছে। প্লাস মোটা হওয়ার আরও কারণ থাকে, যে এগুলো কম থাকার কারণে আমাদের বডি টিস্যুগুলোতে কিছু ওই মানে কোলাজেন ডিপোজিশন হতে শুরু করে। ঠিক আছে, সেই জন্য আরও মানে মোটা হয়ে যায়। ঠিক আছে, পা ফুলে যায়। ঠিক আছে, এগুলো সমস্যা হয়। এমনও অনেক পেশেন্ট আছে, হঠাৎ করে দেখলো কোনো একটা ইয়াং ছেলে বা মেয়ে কোনো কিছু হঠাৎ গোটা শরীর ফুলে গেছে। না, ওটার সঙ্গে মোটার ব্যাপারটা আলাদা, ওটা না, ওরকম ব্যাপার নেই। তাহলে যখনই আপনি কোনো হঠাৎ করে মোটা হয়ে যায়, শরীর ফুলে যাচ্ছে, অন্যান্য আরও অনেক ইনভেস্টিগেশন আছে, তার মধ্যে একটা বেসিক যেটা করতেই হবে সেটা হলো থাইরয়েড টিএসএইচটা আমরা করে দেখি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ওখানে প্রবলেম সলভ হয়ে যায়, হাইপোথাইরয়েডিজম হয়, তার ট্রিটমেন্ট শুরু করে দিই। ঠিক আছে, এবার তাহলে এখানে কি হচ্ছে, যে খাচ্ছে কম, খাওয়ার রুচি কম। ঠিক আছে, মেটাবলিজম কম হচ্ছে, তা সত্ত্বেও পেশেন্ট মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে উল্টো হবে, খাবার রুচি বাড়বে, বেশি খাবে, তারপরও রোগা হবে। তার কারণটা কি এবার দেখুন, T3 T4 বেড়ে গেছে, তার মানে কি সেলের মেটাবলিজম অনেক বেশি বেড়ে গেছে। মানে আমার খাবার রিকোয়ারমেন্ট এত বেশি যে আমি যা খাচ্ছি সেটা তো আমার হচ্ছে না, কারণ কি মেটাবলিজম অনেক বেশি বেড়ে গেছে। প্লাস হচ্ছে যে যখন এই T3 T4 বেড়ে যায়, আমি কি বললাম যে অ্যাড্রিনালিন যে হরমোন তার সেন্সিটিভিটি মেনটেন করে। ঠিক আছে, তার মানে কি সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, পেশেন্ট সবসময় বুক ধরপড় করছে, খুব অস্থির অস্থির লাগছে। ঠিক আছে, তারপরে কি হয়, যে গাট এই যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, পাচনতন্ত্র, পৌষ্টিকতন্ত্র অ্যাক্টিভিটি বেড়ে যায়, বেশি মুভ করতে শুরু করে, কন্ট্রাকশন করতে শুরু করে। পেশেন্ট খাচ্ছে, কিছু অ্যাবজর্পশন হচ্ছে, মেটাবলিজম বেড়ে গেছে, রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না। প্লাস কি হয়, যে মানে গ্যাস্ট্রিক মোটিলিটি বেড়ে যাওয়ার জন্য ডায়রিয়া হয়, মানে ডায়রিয়া ঠিক বলবো না, মানে খাচ্ছে একটু বারবার পাতলা পায়খানা হচ্ছে, বারবার যেতে। তার মানে কি এক তো রিকোয়ারমেন্ট অনেক বেশি, বারবার আমি খাচ্ছি, ডিঅ্যাবজর্পশন হচ্ছে না, পায়খানা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার ছেলে বডির ভিতরে যেটুকু যাচ্ছে সেটুকু দিয়ে আমার মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য আমার যা মেনটেন সেটা রিকোয়ার মানে ফুলফিল হচ্ছে না, তাহলে পেশেন্ট আস্তে রোগা হয়ে যাবে। এবং এই মানে তাহলে কি হচ্ছে, পেশেন্ট অস্থির লাগবে, সবসময় বুক ধরপড় করছে, ভালো লাগছে না, গরম বেশি লাগবে। কেন গরম বেশি লাগবে? সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে আছে, সোয়েটিং ভাব থাকবে, অস্থির, ঘুমোতে পারবে না। এখানে কি হচ্ছিল, পেশেন্ট নেতিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ছে, মানে নার্ভাস সিস্টেমে ঠিকঠাক কাজ করতে। আর এখানে কি নার্ভাস সিস্টেমে বেশি জাগ্রত করে, বেশি কাজ করা, স্টিমুলেট করে রাখছে। ঠিক আছে,
তাহলে কি হবে, পেশেন্ট ঘুম পাবে না, খুব ইরিটেবল খিটমিটে হয়ে থাকবে। বিশেষ করে মেয়েদের যখন হয় মানে কম বেশি, মায়ের সঙ্গে ছোটখাটো ব্যাপার ঝগড়া লাগিয়ে দেবে, ঠিক আছে, ইরিটেট হয়ে যায়। আমরা বলি কি মেয়ে আপনার বেশি ঝগড়া করে, হ্যাঁ ডাক্তার আপনি কি করে বুঝলেন? সেটা তো আমরা করেছি বলেই তো আমরা বুঝেছি, তার জন্য তো আমি ডাক্তার, ঠিক আছে। পেশেন্ট বাবা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখতে দেখতে সব কিছু বলে দিল, ঠিক আছে। মাঝে মাঝে নিজেকে বড় প্রমাণ করা তো ভালো, তো নাহলে আমি জানি এটা কি করে বোঝাবো মানুষকে, ঠিক আছে। দেখি তাহলে কি হচ্ছে, আপনার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থাকবে। এবার কি হয় দেখুন, হাইপার থাইরয়েডিজমের অনেকগুলো কারণ আছে, অনেকগুলো। তার মধ্যে ক্লাসিক্যাল যেটা আমরা সবসময় প্র্যাকটিসে বেশি পাই, এটাকে বলি আমরা গ্রেভস ডিজিজ। এটাই বলবো একটু, অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে একটা মেন যেটা বলতেই হবে সেটা হলো গ্রেভস ডিজিজ। এরকম সাহেবের নাম ছিল গ্রেভ সামথিং গ্রেভ, তার নাম থেকে হয়েছে গ্রেভস ডিজিজ, ঠিক আছে। এই গ্রেভস ডিজিজটা হচ্ছে বেসিক্যালি এই প্রাইমারি হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে। এখানে কি হয় এবার দেখুন, আমরা কি দেখেছি, টিএসএইচ কি করে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে T3 T4 প্রোডাকশন তৈরি করতে। এবার গ্রেভস ডিজিজ কি, এবার এটা কাদের হয়, ইয়াং ফিমেলদের, যেমন এনারা বসে আছেন, ইয়াং ফিমেলদের বেশি হয়, হ্যাঁ, ছেলেদেরও হয়, ঠিক আছে, ছেলেদেরও হয় বাট রিলেটিভলি কম, মেয়েদের বেশি, ইয়াং ফিমেলদের বেশি হয়, ঠিক আছে। কি হয় গ্রেভস ডিজিজ, যেটা হয় বেসিক্যালি আমাদের যে ইমিউন সিস্টেম আছে শরীরের, ও কিছু অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে, যেটাকে বলে আমরা থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন, মানে কি প্রোডাক্টস তৈরি করে, যারা কি করে টিএসএইচ এর মতোই থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। মানে টিএসএইচ তো আছেই, ঠিক আছে, তারপরে কি হচ্ছে যে ইমিউন সিস্টেমে যে অ্যান্টিবডিগুলো তৈরি করে, সে কি করে টিএসএইচ রিসেপ্টরকে প্রচুর স্টিমুলেট করে, তাহলে T3 T4 প্রোডাকশন বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে অত কিছু আপনার জানতে হবে না, রেজাল্টটা আমি কি পাবো, টিএসএইচ কম থাকবে, FT4 বা FT3 বেশি থাকবে, এটা আলটিমেট রেজাল্ট। কেন হয় না মনে রাখলেও চলবে আপনাদের লেভেলে, ঠিক আছে। রেজাল্টটা হবে এইটা, ফাইনাল রেজাল্ট হবে টিএসএইচ কমে যাবে, T3 T4 বেড়ে যাবে, ঠিক আছে। প্লাস হ্যাঁ, প্লাস কি হয়, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা আছে, নর্মাল একটা শেপ আছে, ঠিক আছে, সরি এটা এই করে দিলাম, এই আছে, ঠিক আছে, এই থাইরয়েড। এবার এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হয় থাইরয়েড স্টিমুলেট ইমিউনোগ্লোবুলিন, গ্ল্যান্ডটাকে এত বেশি স্টিমুলেট করে, তখন এই যে গ্ল্যান্ডের সাইজ হয়, ঠিক আছে, গ্ল্যান্ডটা কি হয়, বড় হয়ে যায়, স্টিমুলেট পেয়ে বড় হয়ে যায়, মানে পুরো গ্ল্যান্ডটাই বড় হয়ে যায়, ঠিক আছে। এবং দেখলেই আপনি বুঝতে পারবেন যে একটা, ওটাই তো বলছি এবার আমি সেটাও বলবো, ঠিক আছে, বলছি। তাহলে নর্মাল একটা গ্ল্যান্ড ছিল, গ্ল্যান্ডটা ডিফিউজলি বড়, মানে হচ্ছে পুরো গ্ল্যান্ডটাই বড় হয়ে যায়। পেশেন্ট যখন ঢুকবে আপনি দেখবেন চোখ বড় বড় হয়ে গেছে, সেটাও বলছি কেন হবে, রোগা পাতলা হয়ে গেছে, খুব অ্যানসাস লুকিং ফিমেল ইয়াং, ঠিক আছে। আপনার মাথায় তোরা খেলছে, আপনি গলাটা দেখে নিয়েছেন, হ্যাঁ একটা ফোলা ফোলা ভাব লাগছে, থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়ে, মানে গয়টার হয়েছে, ঠিক আছে। গয়টার দু জায়গাতেই হবে, হাইপোতেও হবে হাইপার হবে, সেটা কেন বলছি আমি পরে, ঠিক আছে। এটা ডিফিউজ থাইরয়েড সোয়েলিং, গ্ল্যান্ড ওই স্পষ্ট বোঝা যাবে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। কেন বড় বড় হয়, যখন T3 T4 গুলো, এই যে আমাদের চোখ আছে, চোখের পিছনে কিছু ফ্যাটি টিস্যু আছে, সেইখানে বেশি বেশি করে ফ্যাট ডিপোজিট হতে শুরু করে, তাহলে পিছন থেকে ফ্যাট ফেল, তার চোখগুলো কি হবে, বেরিয়ে আসবে, ঠিক আছে। প্রপটোসিস বলে এক্সোপথ্যালমাস বলে। অনেক সময় কি হয় যে এত সিমটম আসার আগেই চোখ দুটো বড় হয়ে যায় পেশেন্টের, এবং সেটা দেখে আমরা বুঝতে পারি T3 T4 বেড়ে গেছে, তখন ইনভেস্টিগেট করায়, ঠিক আছে। কারণ সবগুলো সিমটম একবার আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। আবার একটা কি বলেছি যে অ্যাড্রিনাল হরমোনের সেন্সিটিভিটি মেনটেন করে, হার্ট রেট অনেক বেশি বেড়ে যায়, 130 40 50। একটা আমি পেশেন্ট পেয়েছিলাম, ইয়াং মেল একটা, ঠিক আছে। তো ও পেশেন্ট এসে বলছে আমার ভালো লাগছে না, আর কোনো সমস্যা নেই, কিচ্ছু পাচ্ছি না। পালস আমি দেখলাম 140 50 পালসটাই বেশি, কারণ কি অ্যাড্রিনাল মানে T3 T4 বেড়ে গেছে, যেহেতু সেন্সিটিভিটি অনেক বাড়িয়ে দিচ্ছে, হার্ট খুব তেজ চলছে, বাকি সিমটমগুলো আর কিছু নম্বর ডেভেলপ করতো, ওটা ইনিশিয়াল পর্যায়ে ছিল। আমার সন্দেহ হলো টিএসএইচ T3 T4 করতে দিলাম, রেজাল্ট তাই আসলো যে টিএসএইচ কমে গেছে, T3 শুধু পালস রেট দেখেই আমার সন্দেহ হলো, হওয়াটাই স্বাভাবিক, আস্তে আস্তে আপনাদেরও সে এটা ডেভেলপ করবে, ঠিক আছে। তো যে কোনো হাইপার থাইরয়েডিজমে কিন্তু গ্রেভস ডিজিজ নয়, গ্রেভস ডিজিজ হচ্ছে ওয়ান টাইপ অফ হাইপার থাইরয়েডিজম, ইয়াং ফিমেলদের বেশি হয়, ঠিক আছে। অ্যানসাস লুকিং, সবসময় বুক ধরপড় করছে, সোয়েটিং হচ্ছে, মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য খাবে বেশি, বারবার পায়খানা যাবে, রোগা পাতলা হয়ে যাবে, মানে খাচ্ছে বেশি কিন্তু রোগা পাতলা হয়ে যাচ্ছে, হ্যাঁ না কাজ করছে না, দুটো জিনিস হচ্ছে, রিকোয়ারমেন্ট অনেক বেশি, যা সাপ্লাই আসছে ওটা আমরা হচ্ছে না, প্লাস হচ্ছে এই জিআই মোটিলিটি বেড়ে যাওয়ার জন্য যেন বারবার পায়খানা করতে যাচ্ছে, মানে রিঅ্যাবজর্পশনই হচ্ছে না, নিউট্রিশন বডিতে যাচ্ছেই না, আর যেটুকু যাচ্ছে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, তাহলে পেশেন্ট কি আস্তে আস্তে রোগা পাতলা হয়ে যাবে, ঠিক আছে। খাচ্ছি বেশি, খেতে ইচ্ছা করছে বেশি, খাচ্ছি বেশি কিন্তু রোগা হয়ে যাচ্ছে, ঘাম সবসময় ঘুমোতে পারছে না, মেন্টাল ইরিটেবিলিটি, মেয়েদের মেনস্ট্রুয়াল প্রবলেম দেখা দিচ্ছে, ঠিক আছে।
এগুলো। আর যখন প্রায় থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে গেছে, চোখ দুটো বড় হয়ে এসছে, ঠিক আছে। আরেকটা কি হয় এদের, এই পায়ের এই জায়গাটা যদি আপনি দেখেন, সবার থাকবে না, কারো কারো থাকে, যে এটা খুব ফুলে যায়, সাইনে খুব গ্লসি টাইপের হয়ে যায়, ওটাকে পিটিবিয়াল মিক্সিডিমা বলি। ওখানে যেমন কি চোখের মধ্যে যেমন চোখের পিছনে যা বললাম যে ফ্যাটি টিস্যু জমা হচ্ছে, তো এখানেও কারো কারো ক্ষেত্রে হয় যে ফ্যাট জমা, ওটাকে পিটিবিয়াল মিক্সিডিমা বলি। এগুলো খুব কম পাই আমরা, এটা খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু চোখ বড় হয়ে যেটা পাবেনি। ইয়াং ফিমেল আপনার চেম্বারে ঢুকেছেন, চোখ বড় বড়, খুব অ্যানসাস লুকেন, রোগা পাতলা, ঠিক আছে, গলাটা আপনি দেখে নিয়েছেন ফুলে, আপনার ডায়াগনোসিস হয়ে গেছে আপনার যে গ্রেভস ডিজিজ। তখন পেশেন্টকে আমি আগে বলতে শুরু করি পাণ্ডিত্য ফলানোর জন্য, পেশেন্ট সামনে বড় হতে হবে তো, ঠিক আছে। তখন পেশেন্ট ভাবে আপনার ডাক্তার সব বলে দিল, ঠিক আছে। এই হচ্ছে ভাব। তো এই কন্ডিশনটা যেখানে হচ্ছে ইয়াং ফিমেল ডিফিউজ এনলার্জমেন্ট থাইরয়েড যেটাকে বলি আমরা, ওই গয়টার, ঠিক আছে, আর ওই ফিচারগুলো থাকছে, হ্যাঁ, ট্রিটমেন্ট ওই সেম, নিওমার্কাজল, অ্যান্টিথাইরয়েড, আর কিছু নেই, ঠিক আছে। এবার এগুলো আরও অনেক কারণে হয়, কি ওগুলো আপনাদের লাগবে না। মোদ্দা কথা, যখন আপনি এই ক্লাসিক্যাল পিকচার পাবেন, কারণ যাই হোক, আগে আপনার থাইরয়েড কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগে, সেগুলো আছে, অত ডিটেলস এখানে যাওয়া যাবে না, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে কি মানে ভাবছিলাম বলবো, কারণ থাইরয়েড আরও অনেক প্রবলেম আছে। হ্যাঁ, যেটাও কোশ্চেন করছিল যে হাইপার এবং হাইপো দুই ক্ষেত্রেই কিন্তু গয়টার হবে, ঠিক আছে। আমার হাইপোথাইরয়েডিজম হোক বা হাইপার থাইরয়েডিজম হোক, ঠিক আছে, দুই কন্ডিশনে কি হবে, গ্ল্যান্ডটা ভরে গিয়ে গয়টার হবে। কারণটা খুব সোজা, দেখুন, যখন হাইপো হচ্ছে মানে হাইপার থাইরয়েডিজম বা আয়োডিন ডেফিসিয়েন্সি হয়েছে, আর অন্য কারণে হতে পারে, বেসিক মোস্ট কমন হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। তাহলে যখন হাইপো হয়ে গেছে মানে T3 T4 কমে যায়, TSH বেড়ে গেছে, তাহলে TSH কি করছে, গ্ল্যান্ডকে বারবার স্টিমুলেট করছে, গ্ল্যান্ডটা বড় হবেই। আবার এখানে কি হচ্ছে যে TSH কমেছে ঠিকই, সে তো গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করছে, তাহলে সেখানেও গ্ল্যান্ডটা বড় হবে। তাহলে সেই জন্য গয়টার হচ্ছে জাস্ট মানে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড ডিউ টু এনি কজ, যে কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়ে যাক, সেটাকে আমরা বলি গয়টার। সেটা হাইপোতেও হবে, হাইপারেও হবে। হাইপোতে কেন হচ্ছে, TSH বেড়ে যাওয়াতে গ্ল্যান্ডটাকে বারবার স্টিমুলেট করছে, গ্ল্যান্ডটা বড় হচ্ছে। গ্রেভসে কেন হচ্ছে, TSIটা বেড়ে গেছে, অ্যান্টিবডিগুলো সেলকে বারবার স্টিমুলেট করছে, থাইরয়েড সেলকে, গ্ল্যান্ডটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার অনেক সময় এমনও হয় যে এই ধরনের গ্ল্যান্ডটা আছে, খালি নেই, এটাতে একটু ভরে দিন। আবার কি হয়, ধরুন এই হলো থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট নডিউলের মতো হয়ে যায় গ্ল্যান্ডটাই, ঠিক আছে। আপনি গ্ল্যান্ডটা দেখবেন, এখানে হয়তো একটু ফুলে আছে, এখানে একটু ফুলে আছে, বাইরে থেকে কোনো বোঝা যায় না, ইউএসজি করলে ভালো বোঝা যায়। মানে ইউএসজির বেসিক ইনভেস্টিগেশন মানে খুব প্রাইমারি যেটা ভালো বোঝা ছিল ইউএসজি করে দেখা যায়। মানে ইউএসজি থাইরয়েড গ্ল্যান্ড করলে অনেক সময় কি এরকম অনেকগুলো ছোট ছোট নডিউল তৈরি হয়ে গেছে, সেটাকে আমরা বলি নডিউল তৈরি, মানে পুরো গ্ল্যান্ডটা বাড়েনি, মানে এই আমার পুরো গ্ল্যান্ড একটা ডিফিউজ বেড়ে যাচ্ছে। আর এখানে কি হয়েছে যে পুরো গ্ল্যান্ডটা বানিয়ে এখানে একটু নডিউল হয়ে গেছে, নডিউল মানে ছোট ছোট ফুলে যাওয়ার মতো, টিউমারের মতো বা টিউমারের মতো এখানে, তাহলে সেটাকে আমরা বলি মাল্টি নডিউলার গয়টার, মানে অনেকগুলো নডিউল হয়েছে, গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, সেটাকে বলি আমরা MNG, ঠিক আছে। MNG মানে হলো মাল্টি নডিউলার গয়টার। গয়টার মানে গ্ল্যান্ডটা ফুলে গেছে, কেন ফুলে গেছে, অনেকগুলো নডিউল হয়েছে, অনেকগুলো হয়েছে বলে মাল্টি নডিউলার গয়টার। এবারে গয়টারটা দু রকম হতে পারে, হাইপো ফাংশনিং হতে পারে, হাইপার ফাংশনিং হতে পারে, ঠিক আছে। এবং দেখুন, আপনি যদি হাইপো ফাংশনিং তাহলে এটা পাবেন যে TSH বেড়ে গেছে, T3 T4 কমে যাবে। আর যদি হাইপার ফাংশনিং হয় তাহলে TSH কমে T3 T4 বেড়ে যাবে, ঠিক আছে। এবার সেটা মাল্টি নডিউলার কিনা সেটা একমাত্র বোঝার উপায় হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসাউন্ড করে দেওয়ারও বলে দেবে যে অনেকগুলো মানে আছে, মানে নডিউল তৈরি হয়েছে, মাল্টিনোর গয়টার, সেই গয়টারটা হাইপার ফাংশন হাইপো ফাংশন, ট্রিটমেন্ট কিন্তু ওই রকম। তারপরে যদি হাইপার ফাংশানে হয় তাহলে গ্ল্যান্ডটাকে কি প্রথম মেডিসিন দিয়ে গ্ল্যান্ড নর্মাল করতে ফাংশনটাকে, পরে হয়তো অপারেশন লাগবে, ঠিক আছে। থাইরয়েড কোনো ক্যান্সার হতে পারে, ক্যান্সারের জন্য থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়ে যেতে পারে, ঠিক আছে। তবে যে গ্ল্যান্ডগুলো মানে এই যে মাল্টিনোর গয়টার বললাম, যে গয়টার যে নডিউলগুলো হাইপার ফাংশনিং মানে T3 T4 প্রোডাকশনটা বেশি হচ্ছে, ঠিক আছে, আর TSHটা কমে যাবে, ওটাকে বলা হয় হট নডিউল বা হট নডিউলে বলা হয়। মানে হট এই সেন্সে যে T3 প্রোডাকশনটা বেড়ে গেছে, ঠিক আছে, সেগুলো কখনোই ক্যান্সার আসে না। বাট যেগুলো হচ্ছে কোল্ড নডিউল মানে হাইপো ফাংশনিং বা T3 প্রোডাকশনটা কম হচ্ছে, তাদের 5 to 10% চান্স থাকে ক্যান্সার হওয়ার। সেই জন্য সেক্ষেত্রে আমি দেখলাম যে মাল্টিনোডাল গয়টার T3 T4 নর্মাল বা কমে গেছে, ঠিক আছে, তাহলে আমি বুঝে গেলাম লেস মানে হাইপো ফাংশনিং মাল্টিনোডাল গয়টার। তখন কিন্তু আমার মাথায় সন্দেহ আসবে
এটা ক্যান্সার হতে পারে 5 to 10%, তখন আমরা এফএনএসি করে দেখতে হবে যে ক্যান্সার কিছু হয়েছে কিনা। ঠিক আছে, কিছু ক্যান্সার আছে, ক্যান্সার হয়ে গেলে ট্রিটমেন্ট একটাই, গ্ল্যান্ড কেটে বাদ দিয়ে দাও, গ্ল্যান্ড থাকবে না, T3 T4 তৈরি হবে না, সারা জীবন T3 মানে T4 খাইয়ে যেতে হবে, ইজি ট্রিটমেন্ট থাকবে। ঠিক আছে, যে অপারেশন হয়ে গেল সার্জনের কাজ শেষ, এবার আপনাকে সারা জীবন আসবে, ওই T3 T4 টেস্ট করবেন, সারা জীবন খেতে থাকবে, কারণ গ্ল্যান্ড তৈরি করতে পারছে না, তো আপনাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট দিতে হবে। এটা একটা দিক গেল। কোনো মায়ের, মানে মেয়েদের কথা বলছি, ঠিক আছে, ধরুন প্রেগনেন্সির আগে থেকে থাইরয়েড প্রবলেম ছিল, ঠিক আছে, হতে পারে যে প্রেগনেন্সি যখন শুরু হচ্ছে তখন থাইরয়েড প্রবলেম আসে, ঠিক আছে, ডিউরিং দ্য প্রেগনেন্সি থাইরয়েডের ট্রিটমেন্ট করতেই হবে। কারণ হচ্ছে যে মায়ের যে থাইরয়েডের, বিশেষ করে যদি এই থাইরয়েড হরমোন যদি কম থাকে, হাইপো থাকে, ঠিক আছে, প্রথম যে মা ধরুন আগে থেকে হাইপোথাইরয়েড ডায়াগনোস, আগে থেকে ওষুধ খায়, তাকে বলে দিতে হবে আপনি যখন বাচ্চা নেবেন ডাক্তারকে জানাবেন, কারণ বাচ্চা এসে গেলে ডোজ বাড়াতে হবে। তার কারণটা হচ্ছে যখন মায়ের পেটে বাচ্চা বড় হবে তার তো গ্রোথ দরকার, তার ফিজিক্যাল গ্রোথ দরকার, তার মেন্টাল গ্রোথ দরকার, তার নার্ভাস সিস্টেম তৈরি হতে হবে, ঠিক আছে। তাহলে মায়ের যদি T3 T4 কম থাকে তাহলে কি হবে, বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকঠাক হবে না। সেই কন্ডিশনটাকে বলে আমরা ক্রেটিনিজম, ঠিক আছে, মানে যদি মায়ের হাইপোথাইরয়েডিজম থাকে আর ডিউরিং প্রেগনেন্সি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি হবে, বাচ্চাটা ঠিকঠাক তৈরি হবে না, মেন্টালি রিটার্ডেড, ঠিক আছে, হয়তো মায়ের পেটেও মারা যেতে পারে, বা জন্মালেও তার ব্রেন ঠিকঠাক তৈরি হয়নি, বিকলাঙ্গ তৈরি হবে, ঠিক আছে, গ্রোথ ঠিকঠাক হবে না, মানে একটা খুব মানে বাজে কন্ডিশন, ঠিক আছে, সেই কন্ডিশন। হ্যাঁ, তার মানে বেসিক মেসেজটা কি, বেসিক মেসেজ হলো এটা ডিউরিং প্রেগনেন্সি থাইরয়েডের ঠিকঠাক যথাযথ ট্রিটমেন্ট করতে হবে, না হলে বাচ্চার ডেভেলপমেন্ট মানে ফিজিক্যাল গ্রোথ অ্যাজ ওয়েল এজ মেন্টাল গ্রোথ প্লাস নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট কোনোটাই ঠিকঠাক হবে না, সেই কন্ডিশনটাকে বলে আমরা ক্রেটিনিজম। ঠিক আছে, এই অব্দি বোঝা গেল। আর কি বলবো এখান থেকে, আরও আছে, আরও অনেক ডিজিজ আছে থাইরয়েডের, ঠিক আছে, কিন্তু ক্লাসিক্যাল আপনি এই দুটোই পাবেন, ঠিক আছে, যেমন সাবেকু থাইরয়েডাইটিস আছে, ঠিক আছে, যেগুলো ট্রিটমেন্ট লাগে না, ফলো আপ দেখতে হয়, ঠিক আছে, প্লাস হচ্ছে থাইরয়েড যে ইমেজিং যে মোডালিটি, একটা তো থাইরয়েড ইউএসজি আলট্রাসোনোগ্রাফি বললাম, আরও কিছু নিউক্লিয়ার ইমেজিং আছে যেগুলো হচ্ছে এই লেভেলে আপনাদের লাগবে না, ঠিক আছে, সেটা ডিসকাস করা সম্ভবও না, সেটা আলাদা পুরো ডিফারেন্ট টপিক একটা, ঠিক আছে। অনেক সময় ভাইরাল ইনফেকশন থেকে অটোইমিউন কজ থেকে থাইরয়েডাইটিস হয়ে যায়, ঠিক আছে, গ্ল্যান্ডটা ফুলে যায়, ঠিক আছে, সেগুলো ওই মানে নিউক্লিয়ার ইমেজিং আছে ওগুলো করে ডায়াগনোসিস করতে হয়, ঠিক আছে। তো থাইরয়েড থেকে আর কিছু বলার মতো থাকলো, তাহলে আপনাদের বেসিক্যালি দুটোই মনে রাখবেন। একবার একটা আমার মনে আছে একটা পেশেন্ট, ঠিক আছে, আমার কাছে এসছে, হয়ে গেল প্রায় বছর খানেকেরও বেশি হবে, ঠিক আছে, সে এসে বলছে ডাক্তারবাবু আমার থাইরয়েড হয়ে গেছে, ঠিক আছে, থাইরয়েড হয়ে গেছে, হ্যাঁ, তো আমি থাইরয়েড খাওয়া শুরু করে দিয়েছি। বলে কী হবে, কোন ডাক্তার দেখিয়ে, না কোন ডাক্তার আমি দেখাইনি, আমি টেস্ট করেছিলাম, থাইরয়েড সমস্যা পেয়েছি, আমি ওষুধ খাচ্ছি। দেখলাম রিপোর্টও দেখলাম, রিপোর্টে যেটা দেখলাম TSH কমে গেছে, ঠিক আছে, আর T3 T4 কমে মানে বেড়ে গেছে, এটাকে হাইপার থাইরয়েড, তাই তো। তাহলে আমাকে নিয়ম আর কাজ হলে অ্যান্টিথাইরয়েড দিতে হবে, হরমোন প্রোডাকশনটা কমাতে হবে। সে কী করে, রিপোর্টটা নিজে করেছে, কোনো দোকানে ল্যাবরেটরি দেখেছে, বলে থাইরয়েড রিপোর্টগুলো করে দেন, 3টে করে দিয়েছে, ও দেখেছে কম বেশি, ও তো অ্যানালিসিস করতে জানে না, পেশেন্ট না জানারই কথা, ঠিক আছে, সে দোকানদার গিয়ে ডাক্তার এই দোকানে গেছে গিয়ে বললাম থাইরয়েড ওষুধ দিন, তাকেও থাইরক্সিন দিয়ে দিয়েছে, যেটা আমরা দিই, হ্যাঁ, থাইরক্স বা থাইরক্সিন দিয়ে দিয়েছে। এটা অনেক নামে পাওয়া যায়, থাইরোনর্ম নামে পাওয়া যায়, থাইরক্স নামে পাওয়া যায়, এলট্রক্সিন নামে পাওয়া যায়, থাইরন 1000টা ব্র্যান্ড আছে, ঠিক আছে, হ্যাঁ, 12.5 থেকে শুরু হয়, 12.5, 25, 37.5, 50, 62.5, 70 এরকম আছে, ঠিক আছে, 12.5 করে করে যান, ঠিক আছে। তো এই কী করেছে, এখানে আমার হচ্ছে আমার নিয়ম মার্কাজল দিতে হবে, মানে অ্যান্টি থাইরক্স দিতে হবে। ও কি করেছে, দোকানে ওটা থাইরয়েড ওষুধ দিন, ওকে থাইরক্সিন ধরিয়ে দিয়েছে, এবার ওর অলরেডি T3 T4 বেড়ে আছে, আবার ওইটাই খাচ্ছে, আরও বাড়াচ্ছে, নিজের মানে ক্ষতিটা। আপনি দেখুন, আপনার থাইরয়েড প্রবলেম হচ্ছে সবই ঠিক কথা, আপনি দোকানে গেছেন তাও ঠিক কথা, কিন্তু আপনি যেটা খাচ্ছেন বিষ খাচ্ছেন, নিজেকে ধ্বংস, এই জিনিসটা করবেন। আপনি দেখুন, আপনি ভাবছেন কি ডাক্তার কাছে যাবো, 300 টাকা ভিজিট লাগবে, কিন্তু নিজের ক্ষতিটা কী করছেন বুঝতেই পারছেন। দোকানদার অত কিছু ভাবেনি, আপনি থাইরয়েড হচ্ছে ও দিয়ে দিয়েছে, ওখানে ও জানে না, ও অ্যানালিসিস করতে পারে না, আপনি উল্টো খেয়ে যাচ্ছেন। তো আমার যে প্রবলেম হচ্ছে, আরে আপনার প্রবলেম হচ্ছে সব, আপনি ওষুধটাই তো উল্টো খাচ্ছেন, তাকে আমি বোঝাতে পারছি না। ও বলছে আমার থাইরয়েড সমস্যা তো হয়েছে, না হয়েছে, কিন্তু ওষুধটা আপনি উল্টো খাচ্ছেন, ঠিক আছে। এবার পেশেন্টকে মাঝে মাঝে না বোঝানো কঠিন হয়ে যায়, পেশেন্ট যেটা একবার ভেবে নেয় যে আমি ঠিক করছি, মানে তখন আমি বলি দেখুন আপনি নাই জানতে পারেন, কিন্তু ডাক্তার যখন আপনাকে বলছি, আপনি ডাক্তারের কাছে এসেছেন তো কেন এসেছেন, যে আপনি ডাক্তারের উপর ভরসা আছে বলে, তো ডাক্তার যখন আপনাকে এটা বোঝাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে, যে আপনি ভুল করছেন বা আমি ঠিক বলছি। আমি সব কিছু জানি না সেটা আমি বলছি না, কিন্তু আপনি যেটা করছেন আপনি ভুল করছেন, বা আমি যেটা এখন যেটা আমি আপনাকে বলছি আমি ঠিক বলছি। আমি সব জানি না, জানার কথাও নয় আমার, কোনো মানুষই সব কিছু জানে না,
কিন্তু যত মোটামুটি খুব শর্টে থাইরয়েডের সমস্যা নিয়ে, ঠিক আছে। তো মেনলি আপনার দুটোই আপনার দেখা হাইপার দেখে নেবেন যে একটা বাড়ছে, মানে T3 T4টাকে দেখলেন যে বাড়ছে না কমছে, বেড়ে গেলে হাইপার। T6 তাহলে কী হবে, কমে যাবে, নিওমার্কাজোল দেবেন, অ্যান্টিথাইরয়েডস দেবেন। আর যখন কমে যাবে, অনেক সময় সিমটমও থাকে না, পেশেন্ট উল্টো পাল্টা হেন তেন বলবে, তখন T6 আমরা করে দেখি, দেখা গেলো তখন ওষুধ দিই আমরা, ঠিক আছে। ঠিক আছে। আর টাইম কটা বাজলো, টাইম কত?